হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পর আবার চলে এসেছি একটা নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে আমি দেখাবো আমাদের লাগানো যেগুলো শাকসবজি ছিল ওগুলো কতটুক হয়েছে আর কতটুক হয় নাই। তো চলুন শুরু করি। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে গাছটা, লাউয়ের গাছটা যেটা লাগিয়েছি, এটা লাগিয়েছি যে সাইডে, ওই সাইডে কিন্তু রৌদ্র পড়ে না, তবু গাছটা এত সুন্দরভাবে হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন ধনে পাতাগুলো, এগুলো লাগিয়েছিলাম। আপনারা হয়তো আমার আগের ব্লগে দেখলে হয়তো জানতে পারবেন যে আমরা এই দিকে, মানে আমরা যেখানে থাকি সামনের দিকে যেটা মাটি ছিল, ওইখানে আমরা 6টা পার্ট করে, মানে 6 রকমের কিছু বস্তু লাগিয়েছি, মানে শাকসবজি লাগিয়েছি। তার ভিতরে দেখেন গাজরের কি অবস্থা, মানে একেবারে মনে হয় পোলিও হয়ে গেছে এরকম অবস্থা। আর শাকগুলো তো দেখেন অবস্থা একেবারেই খারাপ। তো আমরা জাস্ট এটা ট্রাই করছিলাম যে কোন দিকের মাটিটাতে কি হবে। এদিকে কিন্তু প্রচুর রোদ্দুর পড়ে, আর আমরা সব সময় জল দেই, জল দেওয়া থেকে ধরে সার দেওয়া থেকে সব কিছু ট্রাই করেছি, কিন্তু কোনো কিছুতেই ওইদিকে হচ্ছিল না। কিন্তু আবার এই দিকে যেগুলো আমরা টাবে লাগিয়েছিলাম, ওই দিকে আবার দেখেন ফলগুলো এত সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন টমেটোগুলো এত সুন্দরভাবে হয়েছে ফুলের টাবে, মানে বলার কিছু নেই। এই যে দেখেন এত ছোপা ছোপা করে ধরেছে, মানে আরও অনেক হয়েছিল যেগুলো আমরা ছিঁড়ে নিয়েছি, তো ব্লগ বানাতে ভুলে গিয়েছিলাম। তো এই যে দেখেন এত সুন্দরভাবে হয়েছে, মানে এইখানকার মাটিতে কিছু একটা হলেও ডিফেক্ট আছে, যার জন্য এতটা ডিফারেন্স। এই যে দেখেন আবার ফুলের গাছগুলো, টাবে যেগুলো ফুল লাগিয়েছি, কিছু কিছু ফুল আবার সুন্দর হয়েছে, কিছু কিছু আবার মরে গেছে। তো এইরকম অবস্থা। তো মানে একটা কোর মাটিতেও অনেক ডিফেক্ট। আচ্ছা যাই হোক, তারপর আমরা চলে এসেছি নাপিতের দোকানে, মানে স্যালুনে, আমার ছেলের চুল কাটার জন্য। আমার ছেলের চুল অনেক বড় হয়ে গেছে, দেখেন তো মাথাটা কত বড় হয়ে গেছে। এই যে দেখেন এখন ও বসে বসে চুল কাটছে। ও মানে এখানে আসার এতটাই, মানে কি, ওকে যখনই বলেছি যে বাবা চলো আমরা চুল কাটতে যাবো, ও মানে এক ঝাঁপ দিয়ে উঠেছে। কিন্তু স্কুল যাওয়ার কথা শুনলে ওর মানে হয় গায়ে জ্বর এসে যায়, এইরকম অবস্থা। ও নিজে এসে এখানে বসে পড়েছে, বসে আবার নাপিত দাদাকে বলছি ওই যে জলটা ওইটা দিলে না, যে মানে স্প্রে যে মারতে লাগে চুল কাটার আগে, ওইটাও সে জানে। মানে এত ওস্তাদি, এত মানে জানা। আজকালকার বাচ্চাগুলো এরকমই মনে হয়, আর আমরা একরকম ছিলাম। চুল কাটতে গিয়ে বাটি কাট ছাড়া তো কিছু হইতোই না। আর আমার তো ছোটোবেলায় তো আমার যে চুল কাটতাম সবসময়, মানে সামনের দিকে, এই যে বলে না ঘোড়ার চুল করে, মানে কি করতো আগে আর কি, তো ওই রকম। তা আমার তো সবসময় ওই কাটিংটা থাকতোই আর কি, মানে কপালে আর কি, কপালে মানে মানে সামনে আর কি, ফেসের ওই দিকে। তো এইরকম। তো এই যে দেখেন ওর হয়ে গেছে, ও আবার এদিকে দেখছে যে কোন দিকে একটু লম্বা হয়েছে, একটু কম হয়েছে, মানে ওর যা মানে নকশা আর কি, কি বলবো। এই যে দেখেন ফাইনাল লুকটা কিরকম হয়েছে বলবেন তো। আর ও তো ফ্রুটি ছাড়া তো কিছু খাবেই না, এইরকম। অবশ্যই এটা ঠান্ডা না, গরমটা নিয়ে এসে দিয়েছি। তারপরে এই যে দেখ মাছ নিলাম আসার টাইমে, ভাবলাম ঘরে একটু মানা কচু আছে, মানে মান কচু যেটাকে বলে, তো ওইটার জন্য একটু মাছ নিয়ে এলাম। একটু আর কই, 1 কেজি নিয়ে এলাম। তো একটাই ছিল, বললো যে ওইটাই নিয়ে যান, একটু কম সম করে দিচ্ছি। এই যে তারপর দেখেন আমার ছেলেকে, ওর বলে এখন খিদা লাগলো। তো তো ঘরে এসে ছেলেকে স্নান করিয়ে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এগুলোতে লবণ হলুদ মেখে কিছুটা রেখে দেব, কিছুটা ফ্রাই করে নেব। যেগুলো মাছ রেখে দেব সেগুলোতে লবণ দেব না, শুধু হলুদ মেখে ফ্রিজে রেখে দেব, আর বাকিগুলো ভেজে নেব, কারণ মান কচু দিয়ে খাইতে হবে তাই। আর এই মান কচুটা পাঠিয়েছিল আমার বড় পিসির ছোট ছেলের ইন্টারভিউ ছিল একটা। তো আসার টাইমে মানে পিসি ওর হাতে ঘরের অনেক কিছু পাঠিয়েছে, এত কিছু আর দেখালাম না। তো আমাদের ভাষাতে এটাকে মানা বলা হয়।
তো কিছু কিছু মানুষ এটাকে মানকচু বলে। আচ্ছা যাই হোক, সেটা ভিন্ন ভাষার দেশ যখন, তো এটা বলতেই পারে। তো এই যে তারপর এটাকে এখন আমি গ্যাসে সিদ্ধ হতে বসিয়ে দেব, দিয়ে মাছগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব। তো এখানে মরিচ আর মানকচুগুলো দিয়ে দিয়েছি। এগুলো কাটার সময় এতভাবে আমার হাতে ধরছিল কি বলবো আর। তো এই যে আমার মাছ ফ্রাই হয়ে গেল, এইভাবে সবগুলো ভেজে নেব। নিয়ে এই যে দেখেন, তারপর এগুলো এখন সিটি মেরে দিয়েছে, তো এগুলো বয়েল হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপর কড়াইতে ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা, একটুখানি গোটা জিরে আর কয়েক কোয়া ধরেন রসুন। এটা দিয়ে তারপর মানকচুটা যা আছে এটাকে দিয়ে দেব। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন কমেন্ট বক্সে যে তোমরা নাকি ঘরের বাইরে থাকো, মানে গ্রামে থাকো না, তাহলে তোমরা চুলাতে রান্না করো যে। তো এখন আমি বলছি, চুলাটায় রান্না করার কারণ হলো যে এখানে প্রচুর খড়ি আছে, কাঠ আছে, তারপর বাঁশ আছে, এত খড়ি আছে। আমি যদি 2-3 বছরও যদি রান্না করি চুলায়, তবু শেষ হবে না। আর চুলোতে রান্না করার একটা সুবিধা আছে যে চুলার যেটা ধোঁয়া, ওই ধোঁয়াটা কারো ঘরে যায় না। যেহেতু বাইরে যেগুলো মানুষ থাকে, রেন্টাল অ্যাপার্টমেন্টের যেগুলো থাকে, যেগুলো মানুষ ভাড়া থাকে, ওইখানে ঘরে যদি একটা ধূপকাঠিও লাগানো হয়, ওইটার ধোঁয়া যদি বা ধুনা যদি দেওয়া হয়, হ্যাঁ, তো ওইটার ধোঁয়াও যদি কারো ঘরে যায়, ওইটা নিয়ে অবজেকশন আসে। কিন্তু আমাদের এখানে এই অসুবিধাটা একদমই নেই, কারণ এখানে অনেক বড় এরিয়ায় আমরা শুধু একাই। তো এখানে ওইটা একটা সুবিধা, ধরেন চুলার ধোঁয়া নিয়ে কোনো অবজেকশন নেই, কোনো কিছুতেই অবজেকশন নাই। তাই আর কি আমরা চুলাতেই রান্নাটা করি আর টাকাও বাঁচাই।